প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, প্রভাষক, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মাস্টার ট্রেনার, সৃজনশীল প্রশ্ন প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়ন কৌশল। বন্ধুরা, আমরা সমাসের ধারাবাহিক আলোচনায় ছিলাম। আজকে তার তৃতীয় পর্ব। আর আজকের পর্বে আমরা কর্মধারয় সমাস সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। চলে যাচ্ছি কর্মধারয় সমাস সম্পর্কিত বিস্তারিত আলোচনায়। প্রথমে আমরা জানব কর্মধারয় সমাস কাকে বলে। দেখো সংজ্ঞায় কি বলছে, বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদ ও বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের মিলনে যে সমাস হয় এবং যে সমাসে পরপদ অর্থাৎ বিশেষ্য পদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয় তাকেই বলে কর্মধারয় সমাস। সংজ্ঞাটা খুব জটিল মনে হচ্ছে, তাই না? আমরা একদম সহজ করে দিচ্ছি তোমার সংজ্ঞাটাকে। ধরো পূর্বপদ, কি থাকবে পূর্বপদে? বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদ। এখন বিশেষণ ভাবাপন্ন কি? বিশেষণ ভাবাপন্ন মানে যে পদটি বিশেষণের মতো আচরণ করে, হতে পারে সেটি বিশেষ্য বা অন্য কোনো পদ। তাহলে পূর্বপদে থাকবে বিশেষণ পদ, পরপদে থাকবে বিশেষ্য পদ, তাদের মিলনে নতুন একটি পদ তৈরি হবে এবং সেই পদে পরপদের অর্থই প্রাধান্য পাবে। এই হলো সাধারণ একটি সংজ্ঞা কর্মধারয় সমাসে। তাহলে কি বুঝলাম? পূর্বপদে থাকবে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদ, পরপদে থাকবে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদ, তাদের মিলন হবে এবং সমস্ত পদে যে নতুন পদটি তৈরি হবে সেখানে পরপদের অর্থই প্রাধান্য পাবে। আমরা উদাহরণ দেখাচ্ছি। নীল যে আকাশ, নীল আকাশ। মহান যে পুরুষ, মহাপুরুষ। কি ঘটলো এখানে দেখো। প্রথম উদাহরণে নীল বিশেষণ পদ, আকাশ বিশেষ্য পদ। তাহলে পূর্বপদ হচ্ছে আমার নীল, আকাশ হচ্ছে পরপদ এবং উভয়ের মিলনে নতুন একটি বিশেষ্য পদ তৈরি হলো নীল আকাশ। আর একটি উদাহরণ ছিল মহান যে পুরুষ, মহাপুরুষ। এখানে মহান হলো বিশেষণ, পুরুষ হলো বিশেষ্য। তাহলে পূর্বপদে আছে বিশেষণ, পরপদে বিশেষ্য, সমস্ত পদটি হয়ে গেল মহাপুরুষ আরেকটি বিশেষ্য, অর্থাৎ পরপদেরই প্রাধান্য। এই হলো কর্মধারয় সমাস সম্পর্কে সাধারণ একটি সংজ্ঞা বা সাধারণ আলোচনা। বন্ধুরা, এই শুধু এভাবে কি কর্মধারয় সমাসগুলো হবে? না, কর্মধারয় সমাস আর অনেকভাবে হতে পারে। যেমনটি দেখো, এই যে একটি স্ট্রাকচার দেখাচ্ছি। এই লাইনে আছে পূর্বপদ। যেমন আমরা যদি তোমাদেরকে দেখাই, এই যে এই বক্সের মধ্যে যতগুলো আছে এগুলো হলো আমাদের পূর্বপদ, আর এই বক্সের মধ্যে যতগুলো আছে এগুলো সব পরপদ, আর এরপরে যা হচ্ছে সেগুলো সমস্ত পদ। তাহলে আমরা সমীকরণের আকারে এখানে তোমাকে দেখাচ্ছি যে পূর্বপদে বিশেষ্য, পরপদেও বিশেষ্য, সমস্ত পদটাও হতে পারে বিশেষ্য। এটাও একটি কর্মধারয় সমাসের ধরন। পূর্বপদ বিশেষ্য, পরপদ বিশেষণ, সমস্ত পদ বিশেষণ। এটাও আরেকটি কর্মধারের ধরন। পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য, সমস্ত পদটা বিশেষ্য। পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষণ, সমস্ত পদ বিশেষণ। অর্থাৎ এক কথায় পূর্বপদে তোমার বিশেষ্য বা বিশেষণ, পরপদেও বিশেষ্য বা বিশেষণ এবং সমস্ত পদেও বিশেষ্য বা বিশেষণ। এই যে কোনো একভাবে কর্মধারয় সমাস হতে পারে, যে কোনোভাবে। তাহলে বন্ধুরা, খুব সহজে আমরা জানলাম যে কর্মধারয় সমাস আসলে কিসের খেলা? বিশেষ্য বা বিশেষণের খেলা। নিশ্চয়ই খেলার কথা মনে আছে, আমরা আগের দুটো পর্বতে কিন্তু এই বিষয়টি বুঝিয়েছিলাম যে আমাদের প্রধান সমাস হলো 6টি। এই 6টি সমাসকে আমরা 6টি গেম বা 6টি খেলা হিসেবে মনে রাখব। অর্থাৎ দ্বিগু সমাস আমরা দ্বিতীয় পর্বে পড়েছিলাম, সেখানে আমরা জেনেছিলাম সমাহার সমষ্টির খেলা। দ্বিগু সমাস কি? সমাহার সমষ্টির খেলা। কার সাথে কার? সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের সমাহার সমষ্টির খেলা। অর্থাৎ ওখানে পূর্বপদে থাকে সংখ্যাবাচক শব্দ, পরপদে থাকে বিশেষ্য, তাদের মিলন হয় এবং সমস্ত পদেও আরেকটি বিশেষ্য তৈরি হয়। তাহলে দ্বিগু মনে রেখেছিলাম আমরা সমাহার সমষ্টির খেলা। কর্মধারায় মনে রাখবো বিশেষ্য বিশেষণের খেলা। ঠিক আছে? কর্মধারায় মনে রাখবো কিভাবে? বিশেষ্য বিশেষণের খেলা হিসেবে। অর্থাৎ পূর্বপদে হয় বিশেষ্য পদ থাকবে, না হয় বিশেষণ পদ থাকবে। পরপদেও হয় বিশেষ্য থাকবে,
না হয় বিশেষণ থাকবে, এবং সমস্ত পদেও হয় বিশেষ্য না হয় বিশেষণ থাকবে। তাহলে এই যে প্রতিটি জায়গায় পূর্বপদ, পরপদ, সমস্ত পদ সব জায়গায় শুধু বিশেষ্য আর বিশেষণের খেলা। তাহলে কর্মধারয় সমাস মানে আমরা মনে রাখবো বিশেষ্য বা বিশেষণের খেলা। তাহলে এতক্ষণ যে আলোচনাটি আমরা করলাম সেই আলোচনার থেকে আমরা খুব সহজেই যদি একটি সংজ্ঞায়ন করে দেই তোমাকে, যে এক কথায় কর্মধারয় সমাস কাকে বলে, তুমি এভাবে বলবে যে সমাসের পূর্বপদে বিশেষ্য বা বিশেষণ পদ থাকে, পরপদেও বিশেষ্য বা বিশেষণ পদ থাকে, এবং তাদের মিলনে সমস্ত পদেও বিশেষ্য বা বিশেষণ পদ তৈরি হয়। আর অবশ্যই বিশেষ দ্রষ্টব্যটি মনে রাখতে হবে যে সমস্ত পদটা হবে পরপদের প্রাধান্যে, সমস্ত পদে পরপদটাই প্রাধান্য পাবে, অর্থাৎ পরপদে যে পদটাই থাকবে সমস্ত পদে কিন্তু ওই পদটাই হবে। যেমন তাকিয়ে দেখো, এখানে পরপদে বিশেষ্য ছিল, সমস্ত পদে বিশেষ্য, এখানে পরপদে বিশেষণ, সমস্ত পদেও বিশেষণ, পরপদে বিশেষ্য, সমস্ত পদে বিশেষ্য, পরপদে বিশেষণ, সমস্ত পদেও বিশেষণ। তাহলে এই হলো আমার কর্মধারয় সমাসের খেলা বা কর্মধারয় সমাসের স্ট্রাকচার। বন্ধুরা, আমরা এবার যাব কর্মধারয় সমাসের শ্রেণী বিভাগে। ব্যাকরণবিদরা কর্মধারয় সমাসকে এই 5 ভাগে ভাগ করেছেন। 1 সাধারণ কর্মধারয় সমাস, 2 মধ্যপদলোপী কর্মধারয় সমাস, 3 উপমান কর্মধারয় সমাস, 4 উপমিত কর্মধারয় সমাস এবং 5 রূপক কর্মধারয় সমাস। আমরা এখন বন্ধুরা এই 5 প্রকারের কর্মধারয় সমাসেরই বিস্তারিত আলোচনা করব। প্রথমে যাচ্ছি সাধারণ কর্মধারয় সমাস কাকে বলে। সংজ্ঞায় কি বলছে দেখো, বিশেষণে বিশেষ্যে, বিশেষণে বিশেষণে, বিশেষ্যে বিশেষ্যে এবং বিশেষ্যে বিশেষণে যে কর্মধারয় সমাস হয় তাকে বলে সাধারণ কর্মধারয় সমাস। অর্থাৎ সমীকরণটা তুমি শুধু একটু খেয়াল করো, পূর্বপদে বিশেষ্য বা বিশেষণ থাকবে, পরপদেও বিশেষ্য বা বিশেষণ থাকবে। তাহলে এই যে পূর্বপদ এবং পরপদ এই দুজনকে যদি অর্ডার করে আমরা ধারাক্রম অনুযায়ী সাজাই, তাহলে 4টা অর্ডার তৈরি করতে পারি, 4টা বর্গ করতে পারি, যার একটি হলো বিশেষণ বিশেষ্য, আরেকটি হলো বিশেষণ বিশেষণ, আরেকটি হলো বিশেষ্য বিশেষ্য, আরেকটি হলো বিশেষ্য বিশেষণ। এই 4 ভাবের যে কোনো ভাবেই কর্মধারয় সমাস হোক না কেন সেটি হবে আমার সাধারণ কর্মধারয় সমাস। আমরা এবার উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে যাব বিশেষণে বিশেষ্যে যে কর্মধারয় সমাস হয়। উদাহরণ দেখো, নীল যে উৎপল নীলোৎপল, এখানে পূর্বপদ নীল এটি একটি বিশেষণ, পরপদ উৎপল, উৎপল মানে জানো পদ্মফুল, এটি একটি বিশেষ্য। তাহলে এই যে বিশেষণ আর বিশেষ্য মিলে হয়ে গেল আরেকটি বিশেষ্য নীলোৎপল, নীল রঙের পদ্মফুল। এরপরের উদাহরণে দেখো, পূর্বপদে আছে মহতী, এটি একটি বিশেষণ বা অ্যাডজেক্টিভ, পরপদে আছে অষ্টমী, এটি একটি বিশেষ্য বা নাউন, আর সমস্ত পদে হয়ে গেল মহাষ্টমী, ওই যে দুর্গা পূজার অষ্টম তিথি আর কি, মহাষ্টমী। একইভাবে পরের উদাহরণগুলোতে পূর্বপদে আছে শ্বেত, একটা বিশেষণ, পাথর হলো বিশেষ্য, হয়ে গেল শ্বেত পাথর। এরপরে মহান যে নবী মহানবী, কাঁচা যে কলা কাঁচকলা, সুন্দরী যে লতা সুন্দর লতা। সব কয়টি উদাহরণে এই যে পূর্বপদ, এই লাইনে যে কয়টি আছে সব পূর্বপদ, আর এই ঘরে যে কয়টি আছে এগুলো সব হলো পরপদ। তাহলে স্ট্রাকচার কিন্তু এটাই, পূর্বপদে হবে কে বিশেষণ, পরপদে আছে বিশেষ্য, সমস্ত পদটা কি হবে বিশেষ্য। তাহলে দেখো, পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য, সমস্ত পদ হয়ে যাচ্ছে বিশেষ্য। এই ধারায় যদি কোনো উদাহরণ পড়ে তাহলে সেটি হয়ে যাবে সাধারণ কর্মধারায়। বুঝতে পেরেছ? আরেকবার বলে দিচ্ছি, কর্মধারয় সমাসের এটি একটি স্টাইল। এইভাবে কর্মধারয় সমাস হয়, মানে সাধারণ কর্মধারয় সমাস হয়। পূর্বপদে থাকবে বিশেষণ, পরপদে থাকবে বিশেষ্য, সমস্ত পদটাও হবে বিশেষ্য। তাহলে এই কর্মধারয় সমাসের স্টাইলটি আমরা দেখলাম। এবার চলে যাচ্ছি আমরা আরেকটি স্টাইলে, বিশেষণে বিশেষণে যে কর্মধারয় সমাস হয়। সাধারণ কর্মধারায়ের এটি আরেকটি স্টাইল। উদাহরণ দেখি, যে চালাক সেই চতুর, চালাক চতুর। এখানে এই যে চালাক পূর্বপদ, এটি একটি বিশেষণ, এই যে চতুর পরপদ, এটি একটি বিশেষণ। তাহলে দেখো,
পূর্বপদেও বিশেষণ, পরপদেও বিশেষণ, এবং সমস্ত পদটা চালাক চতুর, ওটা কি হলো? ওটাও একটি বিশেষণ। যেমন সে চালাক চতুর ছেলে, কেমন ছেলে? চালাক চতুর ছেলে। তাহলে ওই ছেলেটাকে বিশেষায়িত করলো চালাক চতুর। পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষণ, সমস্ত পদটা হলো আরেকটি বিশেষণ। একইভাবে পরের উদাহরণ দেখো, যা সহজ তাই সরল। পূর্বপদ সহজ, এটি একটি বিশেষণ, পরপদ সরল, এটিও আরেকটি বিশেষণ, এবং সহজ সরল এটিও আরেকটি বিশেষণ। তাহলে এই যে এই ধারার যতগুলো উদাহরণ আমরা এখানে পাচ্ছি সবগুলোই হলো এই ফর্মুলায়, বিশেষণে বিশেষণে যে সাধারণ কর্মধারয় সমাস হচ্ছে। যে শান্ত সেই শিষ্ট, শান্ত শিষ্ট। যা কাঁচা তাই মিঠা, কাঁচা মিঠা। এটার অন্যভাবে তুমি ব্যাস বাক্য করতে পারো, কাঁচা অথচ মিঠা, তবু হবে। কারণ এই বক্তব্যটি আসলে একটু অ্যাবসার্ড, যে যা কাঁচা তাই মিঠা, এটা তো আসলে হয় না। তাহলে তো কাঁচা মরিচও মিঠা হওয়ার কথা, তাই না? ব্যাস বাক্যের অর্থ কি দাঁড়াচ্ছে? যা কাঁচা তাই মিঠা। আসলে কি সত্যি? একদম না। আমরা এটাকে এভাবে যৌক্তিকভাবে ব্যাস বাক্য তৈরি করতে পারি, কাঁচা অথচ মিঠা, সেটাকে আমরা বলি কাঁচা মিঠা। তখনও কিন্তু এটা সাধারণ কর্মধারয় সমাসই হবে, কারণ পূর্বপদ কাঁচা এটি একটি বিশেষণ, পরপদ মিঠা এটিও আরেকটি বিশেষণ। এখানে আরো দুটো উদাহরণ আছে, দেখো। গণ্যও যিনি, মান্যও তিনি। এই যে একটি বিশেষণ আরেকটি বিশেষণ হয়ে গেল গণ্যমান্য, তিনি সমাজের গণ্যমান্য ব্যক্তি। পণ্ডিত হয়েও যিনি মূর্খ, পণ্ডিত মূর্খ। এই যে পণ্ডিত একটি বিশেষণ, মূর্খ আরেকটি বিশেষণ হয়ে গেল পণ্ডিত মূর্খ আরেকটি বিশেষণ। তাহলে বন্ধুরা, এই যে ফরম্যাট, এই যে স্ট্রাকচারটা পেলাম সাধারণ কর্মধারের আরেকটি স্ট্রাকচার, বিশেষণে বিশেষণে যে সাধারণ কর্মধারা। আর একটু আগে কি পেলাম? একটু আগে পেলাম বিশেষণে বিশেষ্যে, এখন পেলাম বিশেষণে বিশেষণে। তাহলে এই ধারার যে কোনোভাবেই কর্মধারায় সমাস হোক না কেন, সেটিকে আমরা বলবো সাধারণ কর্মধারায়। চলে যাচ্ছি আরেকটি স্ট্রাকচারে, বিশেষ্যে বিশেষ্যে যে কর্মধারায় সমাস হয়। উদাহরণ দেখো, যিনি রাজা তিনি ঋষি। পূর্বপদ রাজা একটি বিশেষ্য, পরপদ ঋষি আরেকটি বিশেষ্য। তাহলে দেখো আমার সূত্রে কি বলছিল? বিশেষ্যে বিশেষ্যে যে কর্মধারয় সমাস। পূর্বপদ রাজা বিশেষ্য, পরপদ ঋষি বিশেষ্য, এবং ফাইনালি রাজর্ষি আরেকটি বিশেষ্য পদ তৈরি করলো। তাহলে বিশেষ্যের সাথে বিশেষ্য মিলে আরেকটি বিশেষ্য পদ তৈরি করলো, এবং এই ফরম্যাটে সবগুলো উদাহরণ, এবং সবগুলোই হলো সাধারণ কর্মধারয় সমাসের উদাহরণ। দেখো, যিনি গুরু তিনি দেব, গুরুদেব। এই যে গুরু বিশেষ্য পদ, দেব বিশেষ্য পদ, গুরুদেব ওটাও বিশেষ্য পদ। তাহলে আমরা বন্ধুরা এই জায়গাতে সব কয়টি উদাহরণে একই ফর্মুলা পাবো। পূর্বপদে আছে বিশেষ্য, পরপদেও বিশেষ্য, সমস্ত পদটি হচ্ছে বিশেষ্য। যেমন যিনি ডাক্তার তিনি সাহেব, ডাক্তার সাহেব। যিনি শিক্ষক তিনি মহাশয়, শিক্ষক মহাশয়। যিনি লাট তিনি সাহেব, লাট সাহেব। এবং যিনি জজ তিনি সাহেব, জজ সাহেব। সবগুলো উদাহরণে দুটো বিশেষ্য পদ মিলে কিন্তু একজন ব্যক্তিকেই বোঝাচ্ছে, এই জন্য এটি সাধারণ কর্মধারয় সমাস। আমরা সাধারণ কর্মধারায় তিনটি ফর্মুলা পেয়ে গেলাম, বিশেষণ বিশেষ্য মিলে হলো বিশেষ্য, বিশেষণ বিশেষণ মিলে হলো বিশেষণ, এবং বিশেষ্য বিশেষ্য মিলে হচ্ছে বিশেষ্য। আর একটি অর্ডার আমাদের বাদ আছে, চলো এখন সেই অর্ডারটি আমরা দেখব। পূর্বপদে বিশেষ্য, পরপদে বিশেষণ। সেই স্ট্রাকচারের উদাহরণ কি? ভাজা যে চাল, চাল ভাজা। কি খটকা লাগছে? লাগারই কথা, কারণ ভাজা তো বিশেষণ, চাল তো বিশেষ্য। তাহলে আমার সংজ্ঞায় বলছে বিশেষ্য প্লাস বিশেষণ, কিভাবে মিলল? বিশেষণ আর বিশেষ্য তো হয়ে গেছে। আসলে বন্ধুরা, এই যে চাল ভাজা পদটি দেখো, চাল বিশেষ্য, ভাজা বিশেষণ। আসলে কি ঘটে গেছে এখানে? ব্যাস বাক্যে যে সিকোয়েন্সটা ছিল, পূর্বপদ পরপদে গেছে, পরপদটা পূর্বপদে আসছে। মাঝে মধ্যে কিন্তু এরকম হয়, মাঝে মধ্যে এই ঘটনাটা ঘটে, পূর্বপদ পরপদে চলে যায়, পরপদটা
পূর্বপদে আসে। একইভাবে দেখো বাটা যে হলুদ, হলুদ বাটা, এখানেও কিন্তু হলুদ বিশেষ্য, বাটা বিশেষণ। ভাজা যে মাছ, মাছ ভাজা। উত্তম যে নর, নর উত্তম। সিদ্ধ যে আলু, আলু সিদ্ধ। এবং অরুণে ন্যায় রাঙা, অরুণ রাঙা। এই জায়গাগুলোতে এটা বাদে, অরুণ রাঙাটা বাদে বাকি সব কটা উদাহরণে পূর্বপদ পরপদে চলে গেছে, পরপদ পূর্বপদে আসছে। কর্মধারয় সমাসের এটা আরেকটি বৈশিষ্ট্য যে কখনো কখনো পূর্বপদ পরপদে স্থানান্তরিত হয়, পরপদটা পূর্বপদে স্থানান্তরিত হয়। তাহলে আমরা এই একটি বিশেষ ফর্মুলাও দেখলাম। তাহলে বন্ধুরা, এতক্ষণের আলোচনায় সাধারণ কর্মধারয় সমাসের 4টি ফর্মুলা কিন্তু আমরা দেখলাম। কি কি? 1, বিশেষণ প্লাস বিশেষ্য ইকুয়াল টু বিশেষ্য। 2, বিশেষণ প্লাস বিশেষণ ইকুয়াল টু বিশেষণ। 3, বিশেষ্য প্লাস বিশেষণ ইকুয়াল টু বিশেষণ। এবং 4, বিশেষ্য প্লাস বিশেষ্য ইকুয়াল টু বিশেষ্য। তাহলে এই 4টি ফর্মুলার যে কোনো ফর্মুলায়, যে কোনো স্ট্রাকচারে যদি আমাদের কর্মধারয় সমাস হয়, সেটাকে আমরা বলবো সাধারণ কর্মধারয় সমাস। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি সাধারণ কর্মধারয় সমাস হলে কিভাবে এই কর্মধারয় সমাসটি হতে পারে। ঠিক আছে বন্ধুরা? অর্থাৎ এক কথায় যে বিশেষ্য বিশেষণের খেলার কথা বলছিলাম, সেই পুরো খেলাটাই হবে আমার সাধারণ কর্মধারয় সমাসের মধ্যে। এবার চলে যাব আমরা মধ্যপদলোপী কর্মধারয় সমাসে। মধ্যপদলোপী কর্মধারয় সমাস কাকে বলে? যে কর্মধারয় সমাসে ব্যাস বাক্যের মধ্যপদ লোপ পায় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। দেখো সংজ্ঞার মধ্যেই কিন্তু তার বৈশিষ্ট্যটি বলা আছে। কি ঘটবে? ব্যাস বাক্যের মাঝখান থেকে কোনো একটি পদ লোপ পাবে, অর্থাৎ মাঝখান থেকে পদ লোপ পাবে, এই জন্য এটার নাম মধ্যপদলোপী কর্মধারয়। উদাহরণ দেখো, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। পূর্বপদ কোনটা? সিংহ। পরপদ আসন। এই যে মাঝখান থেকে একটি পদ চিহ্নিত, এই পদটি লোপ পেয়ে গেল। ফলে সিংহাসন যে নতুন সমস্ত পদটি হলো, সেখানে কিন্তু এই চিহ্নিত পদটি আর নেই, বিলুপ্ত হয়ে গেছে। যেন সিংহ আর আসন দুটো পদ মিলে যুক্ত হয়ে সিংহাসন হয়ে গেল। ব্যাস বাক্যের মাঝখান থেকে যে একটি পদ লোপ পায়, এই জন্য এই কর্মধারয় সমাসকে বলে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আমরা কিন্তু সাথে ওই আগের ফর্মুলাটাও একটু খেয়াল করব। দেখো পূর্বপদ কি আছে? সিংহ, বিশেষ্য। পরপদ আসন, এটাও বিশেষ্য। সিংহাসন, এটাও কিন্তু বিশেষ্য। তাহলে বিশেষ্য প্লাস বিশেষ্য ইকুয়াল টু বিশেষ্য, এই ফর্মুলাও কিন্তু এখানে হয়েছে। শুধু কি ঘটলো? মাঝখান থেকে একটি পদ লোপ পাওয়ার কারণে এটা স্পেশাল একটা ফরম্যাটে পড়ে গেল, মধ্যপদলোপী কর্মধারয়। যদি মাঝখান থেকে এই পদটি লোপ না পেত, তাহলে আমরা এটাকে কোন ক্যাটাগরিতে ফেলতাম? একদম ঠিক ধরেছ, এটাকে আমরা সাধারণ কর্মধারয়ের ক্যাটাগরিতে ফেলতাম। যেহেতু ব্যাস বাক্যের মাঝখান থেকে একটি পদ লোপ পাচ্ছে, এই কারণে আমরা এই সমাসকে ফেলে দিচ্ছি মধ্যপদলোপী কর্মধারয়। আরেকটি উদাহরণ দেখি। মৌ আশ্রিত মাছি হলো মৌমাছি। মৌ মানে মধু, বিশেষ্য। মাছি বিশেষ্য, হয়ে গেল মৌমাছি আরেকটি বিশেষ্য। কিন্তু কি ঘটলো? মাঝখান থেকে আশ্রিত শব্দটি লোপ পেয়ে গেল, এই জন্য এটা হয়ে গেল মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তাহলে বন্ধুরা বুঝতে পেরেছি, খুবই সহজ। কিন্তু ব্যাস বাক্যের মাঝখান থেকে কোনো পদ লোপ পেলে সেই কর্মধারয় সমাসটিকে বলে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আমরা এর আরো কিছু উদাহরণ এখন একটু দেখব। দেখো, পল মিশ্রিত অন্ন হলো পলান্ন। পল মানে কি? পল মানে মাংস, আর অন্ন মানে তো ভাত। তাহলে কি দাঁড়ালো? পল মিশ্রিত অন্ন মানে হলো পলান্ন, মাংস মাখানো ভাত। হতে পারে সেটি বিরিয়ানি, হতে পারে পোলাও, হতে পারে কাচ্চি, যে কোনো কিছু, মাংস মাখানো ভাত। কিন্তু ঘটেছে কি? মাঝখান থেকে এই মিশ্রিত পদটি লোপ পেয়ে গেছে। এই যে ব্যাস বাক্যের মাঝখান থেকে মধ্যপদ লোপ পেল, এই কারণে এটার নাম মধ্যপদলোপী কর্মধারয় সমাস। একইভাবে সবগুলো উদাহরণ হয়েছে। দেখো, রাষ্ট্র পরিচালনার নীতি, রাষ্ট্রনীতি লোপ পেয়েছে পরিচালনার। সাহিত্য বিষয়ক সভা হয়ে গেছে সাহিত্য সভা, লোপ পেয়েছে বিষয়ক। আবার স্মৃতি রক্ষার্থে সৌধ
হয়ে গেছে স্মৃতিসৌধ, এখানে লোপ পেয়েছে রক্ষার্থে। প্রতিবার ব্যাসবাক্যের মাঝখান থেকে দেখা যাচ্ছে যে কোনো না কোনো পদ লোপ পাচ্ছে, ফলে এই সমাসটির নাম হয়ে গেছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আশা করি বন্ধুরা এর পরে তুমি নিশ্চয়ই এই জাতীয় কোনো সমাস দেখলে অনায়াসে নির্ণয় করতে পারবে যে এটি একটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। বন্ধুরা এবার আমরা যাচ্ছি উপমামূলক কর্মধারয় সমাসে। কি ঘাবড়ে যাচ্ছ? যারে উপমামূলক কর্মধারয় সমাস নামে তো কোনো কর্মধারয় সমাস নেই, বা ইতঃপূর্বে তো আমি দেখাইনি। আমি দেখিয়েছি উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়, রূপক কর্মধারয়, তাহলে আবার এটি এলো কোত্থেকে? আসলে ওই যে 3 প্রকারের কথা বললাম, উপমান, উপমিত, রূপক, এরা সবাই আসলে এই উপমামূলক কর্মধারয় সমাসেরই অন্তর্ভুক্ত। অর্থাৎ ওগুলো বোঝার জন্য আমাকে এই উপমামূলক কর্মধারয় বিষয়টি কি সেটি একটু জানা দরকার। দেখো, যে কর্মধারয় সমাসে দুটি বস্তু বা ব্যক্তির মধ্যে তুলনা করা হয় বা উপমার সাহায্যে সাদৃশ্য কল্পনা করা হয় তাকে বলে উপমামূলক কর্মধারয় সমাস। খুবই সহজ কিন্তু ব্যাপারটি। দুটো ব্যক্তি বা দুটো বস্তুর মধ্যে তুলনা হবে, উপমা হবে বা সাদৃশ্য কল্পনা করা হবে, ফলে যে সমাসটি হবে ওটারই নাম উপমামূলক কর্মধারয় সমাস। খুবই সিম্পল, কিন্তু একজনকে আরেকজনের সাথে তুলনা করবে। হতে পারে সেটি ব্যক্তির সাথে ব্যক্তির, হতে পারে ব্যক্তির সাথে বস্তুর, বস্তুর সাথে ব্যক্তির, যে কোনোভাবে দুটো ব্যক্তি বা দুটো বস্তুর মধ্যে তুলনা করা হলে, সাদৃশ্য করা হলে সেই সমাসটি হবে উপমামূলক কর্মধারয়। আর এই উপমামূলক কর্মধারয় সমাসের বোঝার জন্য এর 4টি অঙ্গকে বুঝতে হবে। যেমন 1 নম্বর অঙ্গ হলো উপমান পদ। কাকে বলে? উপমেয় পদ। এটা আবার কি? সাধারণ গুণ বা ধর্মটা কি, আর তুলনামূলক শব্দই বা আমরা কোনগুলো ব্যবহার করি। এই 4টি বিষয় যদি আমরা ভালো মতো একটু বুঝি তাহলে আমরা উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস এবং রূপক কর্মধারয় সমাস, এই 3টি সমাস খুব ভালো মতো বুঝে যাব। তাহলে বন্ধুরা আমরা এবার জানবো উপমান পদ কাকে বলে, উপমেয় পদ কাকে বলে, সাধারণ ধর্ম বা গুণটাই কি, আর তুলনামূলক শব্দগুলোই আসলে আমরা কি ব্যবহার করি। প্রথমেই উপমান পদ। উপমান অর্থ তুলনীয় বস্তু, অর্থাৎ প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করা হলে যার সাথে তুলনা করা হলো সেই বস্তুই হলো উপমান পদ বা দূরের বস্তু বা পরোক্ষ বস্তু। একদম সহজ করে বলে দেয়া আছে। দুজনের মধ্যে তুলনা হবে, একজন প্রত্যক্ষ বা কাছে আছে, আরেকজন পরোক্ষ বা দূরে আছে। ওই যে দূরে আছে যে, যার সাথে তুলনা করলাম, ওই পদটির নামই হলো উপমান পদ। বুঝতে পারছি? দুজনের মধ্যে তুলনা হবে, একজন হলো প্রত্যক্ষ আরেকজন পরোক্ষ। প্রত্যক্ষ মানে যে কাছে আছে, আমরা বুঝবো যে কাছে আছে মানে যাকে তুলনা করছি, আর যে দূরে আছে বলতে যে ডিস্টেন্সের দিক থেকে দূরে সেটা না, যার সাথে তুলনা করছি ওটাই পরোক্ষ। আমরা উদাহরণ দিয়ে তোমাকে বোঝাচ্ছি। দেখো, চাঁদের ন্যায় মুখ, চাঁদ মুখ। দুজনের মধ্যে তুলনা হয়েছে, চাঁদ আর মুখ। বলো তো কাকে কার সাথে তুলনা করা হয়েছে? চাঁদকে কি মুখের সাথে, নাকি মুখটাকে চাঁদের সাথে? ইয়েস, মুখটাকে চাঁদের সাথে, যে মুখটা চাঁদের মতো। তাহলে কাছে কে? মুখ। মুখটাকে তুলনা করেছি কার সাথে? চাঁদের সাথে। চাঁদ তখন হলো দূরের বস্তু বা পরোক্ষ বস্তু, বা এটাই হলো আমাদের উপমান পদ। এই যে উপমান পদ অর্থাৎ তুলনীয় বস্তু, যার সাথে তুলনা করলাম। বুঝতে পেরেছি ব্যাপারটি? মুখকে তুলনা করেছি চাঁদের সাথে, মুখটা চাঁদের মতো, তাহলে চাঁদ আমার পরোক্ষ বস্তু, দূরের বস্তু বা উপমান পদ। পরের উদাহরণে, কাজলের ন্যায় কালো আঁখি। এখানে বলো তো কাকে কার সাথে তুলনা করা হয়েছে? কাজলের ন্যায় কালো আঁখি। একদম ঠিক, আঁখিকে তুলনা করা হয়েছে কাজলের সাথে। যে আঁখি বা চোখটা না কালো, কার মতো কালো? কাজলের মতো কালো। তাহলে এই যে আঁখিকে তুলনা করলাম কাজলের সাথে, তাহলে কাজল এখানে আমার উপমান পদ বা দূরের বস্তু বা পরোক্ষ বস্তু। বুঝতে পেরেছি বন্ধুরা?
এক কথায় উপমান পদ তাহলে কি? যার সাথে তুলনা করা হয়, যার সাথে তুলনা করা হয় সেটাই উপমান পদ বা পরোক্ষ বস্তু বা দূরের বস্তু। এবার আমরা চলে যাব উপমিত পদ কাকে বলে সেটাতে। উপমিত বা উপমেয় পদ সমার্থক শব্দ, যেটাই উপমেয় সেটাই উপমিত। অনেকেই কনফিউজড হয়ে যায়, উপমিত দিলে ও মনে করে যে আরে এটা তো উপমেয়। আসলে উপমিত আর উপমেয় একই জিনিস। কাকে বলে? উপমেয় অর্থ তুল্য বস্তু, অর্থাৎ প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করা হলে যাকে তুলনা করা হলো সেই প্রত্যক্ষ বস্তুই হলো উপমিত বা উপমেয় পদ বা কাছের বস্তু বা প্রত্যক্ষ বস্তু। নিশ্চয়ই ইতিমধ্যে বুঝে গেছো তোমরা, আগের সংজ্ঞা থেকেই বুঝে গেছো। ওই যে বললাম দুজনের মধ্যে তুলনা হবে, যাকে তুলনা করছি সেই তুল্য বস্তুটাই হলো উপমিত বা উপমেয় পদ। যেমন এই যে উদাহরণে চাঁদের ন্যায় মুখ, আমরা কাকে তুলনা করেছিলাম? মুখকে। কার সাথে? চাঁদের সাথে। তাহলে আমার মুখ হলো উপমিত বা উপমেয় পদ। আর পরের উদাহরণে কাজলের ন্যায় কালো আঁখি, আঁখিকে তুলনা করেছিলাম কার সাথে? কাজলের সাথে। তাহলে কাজল ছিল আমার উপমান পদ, কারণ তার সাথে তুলনা করেছি। আর আঁখি আমার কাছে আছে, এটা হলো উপমিত বা উপমেয় পদ। তাহলে বন্ধুরা আমরা একদম স্পষ্টভাবে বুঝে গেলাম দুজনের মধ্যে তুলনা হবে, যাকে তুলনা করছি, আরেকবার দেখো, যাকে তুলনা করছি সেটি হলো আমার উপমিত বা উপমেয় পদ বা কাছের বস্তু বা প্রত্যক্ষ বস্তু। আর যার সাথে তুলনা করছি সেটি হলো দূরের বস্তু বা পরোক্ষ বস্তু। তাহলে এই দুটো জিনিস আমরা বুঝে গেছি, উপমান পদ কাকে বলে এবং উপমিত পদ কাকে বলে। এবার আমরা জানবো সাধারণ ধর্ম বা গুণটা কি। দুটি অসম বস্তু বা ব্যক্তির মধ্যে যে বিশেষ গুণের কারণে তুলনা করা হয় তাকে সাধারণ ধর্ম বা গুণ বলে। এই যে দুটো অসম বস্তু বা ব্যক্তির মধ্যে তুলনা হলো, দেখো কোথায় আছে চাঁদ, কোথায় ব্যক্তির মুখটা, তাহলে অসম। কিন্তু এই দুজনের মধ্যে একটি গুণ নিয়ে তুলনা হয়েছে। কিন্তু চাঁদের ন্যায় মুখ কিরকম? সুন্দর, গোল। গুণটা এই জায়গায় উল্লেখ নেই, কিন্তু আমরা বুঝে যাই যে মুখটা চাঁদের মতো সুন্দর। আবার আরেকটি উদাহরণ যেটা পরে দিলাম, কাজলের ন্যায় কালো আঁখি, এখানে কিন্তু গুণটি একদম স্পষ্ট করে দেয়া আছে। কিরকম? কালো, চোখটা কাজলের মতো কালো। এই জায়গায় গুণটা একদম সুস্পষ্টভাবে বলেই দেয়া আছে। তাহলে এই যে দুটি অসম বস্তু বা ব্যক্তির মধ্যে যে বিশেষ গুণ নিয়ে তুলনা করা হয় সেটাই হলো সাধারণ ধর্ম বা গুণ। গুণটা কখনো উজ্জ্বল থাকতে পারে, কখনো প্রকাশিত থাকতে পারে। আমরা প্রমাণ দেখাচ্ছি। ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ হলো ভ্রমর কৃষ্ণ কেশ। বন্ধুরা এই জায়গায় তোমরা দেখি কেমন বুঝলে, উপমান নির্ণয় করো তো দেখি। এই ব্যাস বাক্যে ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ, ভ্রমর কৃষ্ণ কেশ, কোনটা উপমান পদ? দেখি কে পারো। ইয়েস, ভ্রমর হলো উপমান পদ, কারণ ভ্রমরের সাথে তুলনা করা হয়েছে। কাকে? কেশকে, চুলটাকে। যে আমার চুলটা না ভ্রমরের মতো কালো বা কৃষ্ণ, এই কৃষ্ণটাই হলো আমার গুণ। দেখলে, এই কৃষ্ণটাই হচ্ছে সাধারণ ধর্ম বা গুণ। তুলনা করলাম আমার কেশকে, চুলটাকে। চুলটা কার মতো কালো? ভ্রমরের মতো। তাহলে ভ্রমর আমার দূরে আছে, ভ্রমর দূরে বা পরোক্ষ বস্তু, উপমান পদ। কেশ কাছে আছে, কেশকে তুলনা করেছি, এটা উপমিত পদ। কি নিয়ে? দুজনের মধ্যে সাধারণ ধর্মটি হলো কৃষ্ণ বা কালো। এরপরে দেখো আমরা পরের উদাহরণে তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র, এখানে বলো উপমান পদ কোনটা? তুষারের ন্যায় শুভ্র, উপমান পদ তুষার। একদম ঠিক আছে, তুষার হলো উপমান, কারণ তুষারের সাথে তুলনা করেছি। তুষারের মতো শুভ্র বা সাদা। তাহলে শুভ্রটা কি? শুভ্রটা হলো গুণ, সাধারণ ধর্ম। কিন্তু উপমিত পদ কোনটা? এই জায়গায় কিন্তু উপমিত পদটি উল্লেখ নেই। উপমিত পদ উজ্জ্ব আছে, বলছে তুষারের ন্যায় শুভ্র, বরফের মতো সাদা। কি সাদা?
হতে পারে তোমার শার্ট, তুষার শুভ্র শার্ট, তুষার শুভ্র ওড়না, যে কোনো কিছু। তাহলে উপমিত পদটা বা উপমেয় পদটা এখানে উল্লেখ নাই, না থাকুক, আমার উপমান আছে আর গুণের উল্লেখ আছে। এরপরে দেখো পুরুষ সিংহের ন্যায়, এই জায়গায় উপমান উপমিত বের করো দেখি কে পারে। পুরুষ সিংহের ন্যায়, কোনটা উপমান কোনটা উপমিত? পুরুষ উপমান না, একদম হয় নাই। সিংহটাকে কি পুরুষের সাথে তুলনা করছে? সিংহটা কি পুরুষের মতো, না পুরুষটা সিংহের মতো? একটু চিন্তা করে দেখো কাকে হাইলাইট করছে। আমরা দেখো উপমা দেই কেন, তুলনা করি কেন? কাউকে হাইলাইট করার জন্য, কারো কোনো বিশেষ গুণ বা চারিত্রিক কোনো বৈশিষ্ট্যটাকে আরেকটু আলোকিত করার জন্য, হাইলাইট করার জন্য তুলনা করে থাকি। এই যে যখন বললাম পুরুষ সিংহের ন্যায়, এখানে কি আমি সিংহটাকে হাইলাইট করছি না পুরুষটাকে? অবশ্যই পুরুষটাকে, যে বাপরে বাপ পুরুষটা সিংহের মতো। তাহলে আমি পুরুষকে তুলনা করছি, এ হলো আমার উপমিত পদ বা কাছের। কার সাথে তুলনা করছি? সিংহের সাথে। সিংহ হলো আমার উপমান পদ। পুরুষটা সিংহের মতো, কিন্তু কেমন? কেশরওয়ালা, নখওয়ালা, শক্তিশালী? গুণটা উল্লেখ নেই। আমরা বুঝি যে পুরুষটা সিংহের মতো হয়তো বীর সাহসী, গুণটা বুঝে নেই, গুণটা উজ্জ আছে। এই যে সাধারণ ধর্ম বা গুণ, সেটা কিন্তু এখানে উজ্জ আছে, হাইট করা আছে, প্রকাশিত নাই। আগের দুটোতে প্রকাশিত ছিল, কৃষ্ণ গুণটা প্রকাশিত, শুভ্র গুণটা প্রকাশিত, কিন্তু এই উদাহরণে কিন্তু সেই সাধারণ ধর্ম বা গুণটা উজ্জ আছে। পরেরটাতেও দেখো চন্দ্রের ন্যায় মুখ, এখানেও উপমানকে, উপমান পদ চন্দ্র, কারণ চন্দ্রের সাথে তুলনা করেছি। কাকে? মুখটাকে। মুখটা হলো আমার উপমিত বা উপমেয়। তাহলে বলছি মুখটা চন্দ্রের মতো, কিন্তু কেমন? গোল, ফর্সা, সুন্দর, নাকি কলঙ্কযুক্ত, চাঁদের কলঙ্কের মতো? কিছুই বলা নাই, কিন্তু আমরা বুঝি যে মুখটা হয়তো চাঁদের মতো সুন্দর। গুণটি সরাসরি উল্লেখ নাই, কিন্তু সাধারণ ধর্ম বা গুণ এখানে আছে, উজ্জ আছে। তাহলে বন্ধুরা আমরা কি বুঝলাম? দুটি অসম বস্তুর মধ্যে তুলনা হবে, কোনো না কোনো একটি গুণ বা বৈশিষ্ট্য থাকবে, কখনো সেটি প্রকাশিত থাকতে পারে, কখনো সেটি উজ্জ থাকতে পারে, তবে অবশ্যই কোনো না কোনো একটি গুণ বা বৈশিষ্ট্য নিয়ে তাদের মধ্যে তুলনা হবে। এবার আমরা চলে যাচ্ছি তুলনামূলক শব্দে, যে কোন শব্দগুলো দিয়ে আমরা এই দুটি অসম ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করে থাকি। উপমা বা তুলনাকে স্পষ্ট করার জন্য যে সমস্ত শব্দ ব্যবহৃত হয় তাদেরকে বলে তুলনামূলক শব্দ। সাধারণত মত, মতন, ন্যায়, সদৃশ এই অব্যয় পদগুলোই তুলনামূলক শব্দ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। দেখলে খুব সহজ জিনিস, এই যে ন্যায়, মত, মতন এই শব্দগুলোই তুলনামূলক শব্দ হিসেবে আমরা ব্যবহার করে থাকি। উদাহরণ দেখো, ভ্রমরের ন্যায় কৃষ্ণকেশ, ভ্রমর কৃষ্ণকেশ, এই যে তুলনামূলক শব্দ হলো ন্যায়। আবার ফুলের মতো কুমারী, ফুল কুমারী, এই যে মতো, এরাই হলো তুলনামূলক শব্দ। তাহলে বন্ধুরা উপমামূলক কর্মধারয় সমাস বোঝার জন্য যে চারটি অঙ্গ বা চারটি পয়েন্ট বোঝা দরকার আমরা কিন্তু বুঝে গেলাম। কি কি আরেকবার রিক্যাপ করে জানিয়ে দিচ্ছি। উপমামূলক কর্মধারয় সমাস বোঝার জন্য চারটি অপরিহার্য অঙ্গ। এক, উপমান পদ, কোনটা? যার সাথে আমরা তুলনা করি, যার সাথে তুলনা করি। দুই, উপমিত বা উপমেয় পদ, যাকে তুলনা করি। তিন, সাধারণ ধর্ম বা গুণ, এই দুজনের মধ্যে তুলনার সময় যে গুণ বা বৈশিষ্ট্যটি কখনো উল্লেখ থাকে কখনো উজ্জ থাকে, সেটি হলো সাধারণ ধর্ম বা গুণ। চার হলো তুলনামূলক শব্দ, যে শব্দ বা যে অব্যয়গুলো ব্যবহার করে আমরা এই দুজনের মধ্যে তুলনা করে থাকি, সেটি হলো তুলনামূলক শব্দ। তাহলে আমরা এই উপমামূলক কর্মধারয় সমাসের যে খুঁটিনাটি যে অঙ্গ প্রত্যঙ্গগুলো সেগুলো সব জানলাম, বুঝলাম। এবার সরাসরি চলে যাব উপমান কর্মধারয় সমাসে। দেখলে একদম সরাসরি চলে যাচ্ছি আমরা উপমান কর্মধারয় সমাস কাকে বলে। উপমান পদের সাথে সাধারণ ধর্ম বা গুণের উল্লেখে উপমিত পদের যে সমাস হয়
তাকেই বলে উপমান কর্মধারয় সমাস। উপমান পদের সাথে মানে দূরের বস্তুর সাথে উপমিত পদের মানে কাছের বস্তুর তুলনা হবে একটি গুণের উল্লেখে। এই জিনিসটি ভালো মতো মনে রেখো, গুণের উল্লেখে। অর্থাৎ উপমান কর্মধারয় সমাস তখনই হবে যখন সাধারণ ধর্ম বা গুণটি সুস্পষ্টভাবে উল্লেখ আছে। এক কথায় যদি বলি, গুণের উল্লেখ থাকলেই উপমান কর্মধারয় সমাস, গুণের উল্লেখ থাকলেই উপমান কর্মধারয় সমাস। প্রমাণ দেখো, তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র, বরফের মতো সাদা। এই যে গুণের উল্লেখ আছে, তুষার মানে বরফ উপমান পদ, উপমান পদের সাথে উপমিত পদের তুলনা হয়েছে, কিন্তু উপমিত পদটা এখানে উজ্জ্ব আছে, উল্লেখ নেই, অসুবিধা নাই, আমার গুণ আছে। তাহলে উপমান পদের সাথে সাধারণ গুণ নিয়ে তুলনা হয়েছে, এটি হয়ে গেল আমার উপমান কর্মধারয় সমাস। পরের উদাহরণে দেখো, মিশির ন্যায় কালো কেশ, মিশ কালো কেশ। এখানে মিশি হলো উপমান পদ, কেশ হলো উপমিত পদ। কিভাবে? কেশকে তুলনা করেছি চুলকে, কার সাথে? মিশি বা কয়লার সাথে, কয়লার মতো কালো চুল। এই যে কালো গুণটা উল্লেখ আছে, তো গুণের উল্লেখ আছে, উপমান কর্মধারয় সমাস। আমার এখানে উপমিত পদটা আছে কি নাই সেটা কিন্তু মুখ্য বিষয় না, মুখ্য বিষয় কোনটা? গুণের উল্লেখ আছে কি না। এই পয়েন্টটা বন্ধুরা ভালো মতো মনে রেখো, কারণ পরীক্ষায় দেখবে উপমান উপমিত থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, আর আমরা কনফিউজড হয়ে যাই যেটা কি উপমান কর্মধারয় হবে না উপমিত কর্মধারয় হবে। তাহলে ছোট্ট একটি টিপস, উপমান কর্মধারয় সমাস হতে গেলে সাধারণ ধর্ম বা গুণটি অবশ্যই উল্লেখিত থাকবে। প্রমাণ দেখো, তুষার শুভ্র, এই যে শুভ্র, মিশ কালো, এই যে কালো, কুসুম কোমল, এই যে কোমল, স্বর্ণোজ্জ্বল, এই যে উজ্জ্বল। অবশ্যই সমস্ত পদের মধ্যে গুণটা উল্লেখ থাকবে। উপমানের সাথে উপমিতের তুলনা হবে, গুণের উল্লেখ থাকবে। যেমন দেখো, কুসুমের ন্যায় কোমল, ফুলের মতো নরম। এই যে কোমল হলো গুণ, কি নরম? কুসুম কোমল হাত, তোমার হাতটা ফুলের মতো নরম। উপমিত পদ, থাক না থাক কিচ্ছু আসে যায় না, উপমান পদ আছে, গুণের উল্লেখ আছে, তাহলেই হয়ে যাবে উপমান কর্মধারয়। স্বর্ণের মতো উজ্জ্বল রাত, এই যে এখানে উপমিত পদ আছে রাত, রাতটাকে তুলনা করছি কার সাথে? স্বর্ণের সাথে। রাতটা স্বর্ণের মতো, কেমন? উজ্জ্বল, গুণটা হলো উজ্জ্বল। আজকে রাতটা কার মতো? স্বর্ণের মতো। স্বর্ণ তাহলে উপমান, তার সাথে তুলনা করলাম কাকে? রাতকে, উপমিত। গুণটা কি? উজ্জ্বল। রাতটা না স্বর্ণের মতো উজ্জ্বল। তাহলে এই যে সিম্পল একটা ফর্মুলা, উপমান পদ বা দূরের বস্তুর সাথে তুলনা হবে উপমিতের, অবশ্যই গুণের উল্লেখ থাকবে। গুণের উল্লেখ যদি থাকে তাহলে আমরা সেটাকে বলবো উপমান কর্মধারয় সমাস। আমরা আরো কিছু উদাহরণ দেখাচ্ছি তোমাদেরকে বিষয়টি স্পষ্ট করার জন্য। দেখো, বজ্রের ন্যায় কঠোর, বজ্র কঠোর। এখানে বলো তো কোনটা কি পদ? বজ্র কি পদ, কঠোর কি? কে বলতে পারো? ইয়েস, বজ্র হলো উপমান পদ। বজ্রের মতো, বজ্রের ন্যায় কঠোর। কি কঠোর সেটা বলা নাই। তুমি হতে পারে যে তুমি বজ্র কঠোর ব্যক্তি, বজ্র কঠোর হাত, তোমার হাতটা বজ্রের ন্যায় কঠিন, যে কোনো কিছু, কাছের বস্তুটা উল্লেখ নাই, উপমিত উল্লেখিত নাই। কঠোরটা হলো গুণ, এই যে গুণের উল্লেখ আছে, বজ্র হলো উপমান পদ, হয়ে গেল বজ্র কঠোর উপমান কর্মধারয়। কাজলের ন্যায় কালো, কাজল কালো, উপমান পদ কাজল, কালোটা হলো গুণ, গুণের উল্লেখ আছে। ইস্পাতের ন্যায় কঠিন, কি কঠিন? তুমি তোমার ব্যক্তিত্ব, ইস্পাত কঠিন ব্যক্তিত্ব হতে পারে। তাহলে ইস্পাত হলো উপমান পদ, গুণটা হলো কঠিন, উপমিত পদটা উল্লেখ নেই, না থাকুক। আমি আবারও বলছি, বারবার বলছি, উপমান কর্মধারয় সমাস কিভাবে হবে? অবশ্যই উপমান পদ থাকবে, মানে দূরের বস্তুটা, আর অবশ্যই তার সাথে গুণ থাকবে, গুণের উল্লেখ থাকবে। উপমিত পদটা থাকুক
বা না থাকুক, তাহলে আমাদের উপমান কর্মধারয় সমাস হবে। বকের ন্যায় ধার্মিক, বক ধার্মিক, কে? তুমি, আমি। উপমিত পদটা নাই, কাছের বস্তুটা নাই, তাহলে এই যে ধার্মিকটা হলো গুণ, বকটা হলো উপমান পদ। নিমের ন্যায় তিতা, নিম তিতা, তাহলে নিম হলো উপমান পদ, দূরে আছে, তার সাথে তুলনা করেছি কাকে? তোমার কথা, যে নিম তিতা কথা, কাছের জিনিসটা নাই, না থাকুক, তিতা গুণটা উল্লেখ আছে, তাহলে তিতা কার মতো? নিমের মতো। এই যে উপমান পদ আছে, গুণ আছে, হয়ে গেল উপমান কর্মধারয় সমাস। তাহলে আমরা বন্ধুরা বুঝলাম উপমান কর্মধারয় সমাস এক কথায় কিভাবে হবে। অবশ্যই উপমান পদ থাকবে, তার সাথে কোনো একটি গুণের উল্লেখ থাকবে, উপমিত পদটা থাকতেও পারে, নাও পারে। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি উপমিত বা উপমেয় কর্মধারয় সমাস কাকে বলে। সংজ্ঞায় কি বলছে দেখো, সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমান পদের যে সমাস হয় তাকেই বলে উপমিত কর্মধারয় সমাস। খুব ছোট্ট একটি পার্থক্য কিন্তু উপমান আর উপমিতের মধ্যে, বলতো কোনটি? ওই যে গুণের কথা বলছিলাম, এইটাই। উপমান কর্মধারয়ে গুণটার উল্লেখ থাকবে স্পষ্টভাবে, উপমিততে গুণটা উজ্জ্ব থাকবে, সুস্পষ্টভাবে উল্লেখ থাকবে না। এই যে সংজ্ঞায় দেখো, সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমান পদের যে সমাস হয়, এই জায়গায় কিন্তু ছোটবেলার থেকেই আমিও শিখে এসেছি, আমার স্কুলেও এভাবেই শেখানো হয়েছিল যে ন্যায় মাঝখানে থাকলে এটা, ন্যায় শেষে থাকলে এটা, এগুলো কিন্তু মানে একেবারেই বোগাস কথা। তুমি একদম অথেন্টিক যে বিষয়টি সেটা জেনে রাখো। আসল জিনিসটা হলো যে উপমান পদ মানে দূরের বস্তু, উপমিত বা উপমেয় পদ মানে কাছের বস্তু, দুজনের মধ্যে তুলনা হবে। যখনই দেখবে গুণের উল্লেখ আছে হয়ে যাবে উপমান কর্মধারয়, যখনই দেখবে গুণের উল্লেখ নাই, গুণটা হাইড করা আছে, লুকানো আছে, উজ্জ্ব আছে, হয়ে যাবে উপমিত কর্মধারয়। বিশ্বাস হচ্ছে না? প্রমাণ দেখো। চন্দ্রের ন্যায় মুখ, চন্দ্রমুখ, উপমান কোনটা? চন্দ্র, চাঁদের সাথে তুলনা করেছি কাকে? মুখকে, এটা হলো উপমিত, কিন্তু এই যে গুণের কোনো উল্লেখ নাই। মুখটা চাঁদের মতো, কেমন? একটু আগে বলছিলাম, গোল না ফর্সা না কি, উল্লেখ নাই, তুলনা হয়েছে, আমরা বুঝেও যাই যে মুখটা হয়তো চাঁদের মতো সুন্দর, কিন্তু গুণের সরাসরি কোনো উল্লেখ নাই, এজন্য এটা উপমিত কর্মধারয়। একইভাবে পুরুষ সিংহের ন্যায়, এই যে পুরুষ হলো উপমিত পদ, সিংহ হলো উপমান, কিন্তু সরাসরি কোনো গুণের উল্লেখ নেই। চরণ কমলের ন্যায়, এখানে দেখো দেখো তো কোনটা উপমান উপমিত? চরণ কাছে আছে উপমিত, কমল দূরে আছে উপমান। অর্থাৎ পাটাকে তুলনা করেছি পদ্ম ফুলের সাথে, যে চরণটা না কমলের ন্যায়, পদ্ম ফুলের মতো, কিন্তু কেমন? সুগন্ধিযুক্ত, সুন্দর, কিছুই বলা নেই, গুণটা উল্লেখ নেই। তাহলে উপমান পদ আছে, উপমিত পদ আছে, কিন্তু কোনো গুণের উল্লেখ নাই, হয়ে গেল উপমিত কর্মধারয়। পরেরটাও দেখো, কর পল্লবের ন্যায়, কর পল্লব, কর মানে হাত, পল্লব মানে পাতা, বলছে হাতটা না পাতার মতো, করটা পাতার মতো, হাতটা পাতার মতো। তাহলে হাতকে তুলনা করেছি, এটা হলো উপমিত পদ, কার সাথে? পল্লবের সাথে, উপমান পদ, কিন্তু কোনো গুণ সরাসরি উল্লেখ নেই। হতে পারে হাতটা পাতার মতো সুন্দর বা সরু, কিন্তু কোনো গুণ উল্লেখ নেই। আর যখনই গুণের উল্লেখ থাকবে না, উপমান উপমিতের তুলনা হবে, তখনই সেটা হবে উপমিত বা উপমেয় কর্মধারয়। আমরা আরো কিছু উদাহরণ দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো, কথা অমৃতের ন্যায়, কথা অমৃত, কথাকে তুলনা করেছি, এটা উপমিত পদ, কার সাথে? অমৃতের সাথে, এটা উপমান পদ। তাহলে উপমিতকে তুলনা করলাম উপমানের সাথে, ভালো কথা, কিন্তু কি নিয়ে? গুণটা কি? কোনো গুণের উল্লেখ নাই। কথাটা না অমৃতের মতো, অমৃতের মতো কি মিষ্টি, অমৃতের মতো কি তরল, অমৃতের মতো সুস্বাদু, কোনো গুণের উল্লেখ নেই। তাহলে এটা হয়ে গেল উপমিত কর্মধারয়। একইভাবে অধর পল্লবের ন্যায়, অধর মানে কি? ঠোঁট, নিচের ঠোঁটকে বলে অধর, ওপরেরটা হলো ওষ্ঠ।
তা আমরা বাঙালি তো আমরা দুটোকেই ঠোঁট বলি। আসলে হলো নিচের ঠোঁটটার নাম অধর, ওপরেরটার নাম হলো ওষ্ঠ। তাহলে বলছে অধর পল্লবের ন্যায়, ঠোঁটটা পাতার মতো। কাকে তুলনা করলাম? অধরকে। এই অধর হলো উপমিত, পল্লবের সাথে তুলনা করলাম, এটা হলো উপমান। কিন্তু কি নিয়ে? গুণটা উল্লেখ নাই। ঠোঁটটা কি পাতার মতো ক্লোরোফিল যুক্ত, পাতার মতো সবুজ, না পাতার মতো আকৃতি বিশিষ্ট? কিছুই বলা নেই, গুণের উল্লেখ নেই, অথচ উপমানের সাথে উপমিতের তুলনা হয়েছে। হয়ে যাচ্ছে উপমিত কর্মধারয়। বাহু লতার ন্যায়, বাহু মানে হাত, লতার মতো, হাতটা না লতার মতো, কিন্তু গুণের উল্লেখ নেই। এই যে উপমিত পদ বাহু, লতা হলো উপমান পদ, কিন্তু কোনো গুণের উল্লেখ নাই। আমরা বুঝে নিই, বুঝে যাই। পদ্মের ন্যায় লোচন, পদ্মলোচন। এখানে লোচনকে তুলনা করা হয়েছে চোখটাকে, এই জন্য এটা উপমিত পদ। কার সাথে? পদ্মের সাথে। যে চোখটা না পদ্মের মতো, কিন্তু কেমন? পদ্মের মতো প্রস্ফুটিত না কি? সে কোনো গুণের উল্লেখ নেই, ফলে এটা হয়ে গেল উপমিত। আমরা বুঝি যে চোখটা পদ্মের মতো সুন্দর, পদ্মলোচন আঁখি। কুমারী ফুলের ন্যায় ফুলকুমারী, কুমারীটা ফুলের মতো। এটাকে আমরা ফুলের ন্যায় কুমারী এটাও করতে পারি, দুইভাবেই করা যায়। কুমারী ফুলের ন্যায় ফুলকুমারী বা ফুলের ন্যায় কুমারী ফুলকুমারী, যেভাবেই ব্যাসবাক্য করো তোমার সমাস হবে, কিন্তু এখানে গুণের উল্লেখ নেই। কুমারীকে তুলনা করেছি, কুমারী হলো আমার উপমিত, ফুলের সাথে তুলনা করেছি, এটা হলো উপমান, কিন্তু কোনো গুণের উল্লেখ নেই। তাহলে এই যে এতগুলো উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে উপমানের সাথে উপমিতের তুলনা হবে, তুলনা হবে, কিন্তু গুণটা হাইড থাকবে, উল্লেখ করা থাকবে না, তখনই হবে উপমিত কর্মধারয় সমাস। তাহলে বন্ধুরা, এতক্ষণের আলোচনা নিশ্চয়ই আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে উপমান কর্মধারয় সমাস কিভাবে হবে। উপমান পদের সাথে উপমিতের তুলনা হবে, কিন্তু কোনো গুণের উল্লেখ থাকবে। বন্ধুরা, এতক্ষণের আলোচনা নিশ্চয়ই তোমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে উপমান কর্মধারয় কিভাবে হবে। উপমান পদের সাথে গুণের উল্লেখে উপমিত পদের তুলনা হবে, সেখানে অবশ্যই গুণের উল্লেখ থাকবে, উপমিত পদটা থাকতেও পারে, নাও পারে। আর উপমিত কর্মধারয় কিভাবে হবে? উপমিতের সাথে উপমানের তুলনা হবে, কিন্তু গুণের উল্লেখ থাকবে না। বন্ধুরা, আমরা একে একে একদম শেষ পর্যায়ে এসে গেছি। এখন আমরা দেখব রূপক কর্মধারয় সমাস কাকে বলে। চলো দেখি। উপমান ও উপমেয় পদের মধ্যে অভিন্নতা কল্পনা করে যে সমাস হয় তাকেই বলে রূপক কর্মধারয় সমাস। এই সংজ্ঞাটি তো আমরা ছোটবেলা থেকে মুখস্থ করে এসেছি। আসলে কি বুঝেছি ভেতরের ব্যাপারটি কি, নাকি শুধু মুখস্থ করে এসেছি? আমিও মুখস্থ করে এসেছিলাম যখন তোমাদের মতো শিক্ষার্থী ছিলাম। টিচার আমাকে বুঝিয়েছিলেন যে ব্যাসবাক্যে রূপ থাকলেই রূপক। যেমন মন রূপ মাঝি, মন মাঝি, ব্যাসবাক্যে রূপ আছে, তাহলে এটি রূপক। আসলে এখন বড় হয়ে একটু বোঝার চেষ্টা করেছি, এই যে সংজ্ঞায় বলছে উপমান উপমেয় পদের মধ্যে অভিন্নতা কল্পনা করা, বিষয়টি কি? অভিন্নতা মানে কি? কোনো ভিন্নতা নাই, ন ভিন্নতা, দ্যাট ইজ কল্ড অভিন্নতা, অর্থাৎ একাকার হয়ে যাওয়া, এক হয়ে যাওয়া, কোনো পার্থক্য না থাকা। কার মধ্যে পার্থক্য থাকবে না? উপমান এবং উপমেয় পদের মধ্যে। তাহলে উপমান কি? তখন আমরা জানলাম যার সাথে তুলনা করি সেটা হলো উপমান, আর যাকে তুলনা করি সেটা হলো উপমিত। তাহলে এই দুজনের মধ্যে বলছে কোনো পার্থক্য থাকবে না, তারা একাকার হয়ে যাবে। দেখি উদাহরণ কি বলে। বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু। আগে বুঝে নেই উপমান কোনটা, উপমিত কোনটা। বিষাদ বা দুঃখ আমার কাছে আছে, আমি বললাম ভাই এই দুঃখটা না সিন্ধুর মতো, সমুদ্রের মতো, তাহলে সিন্ধু বা সমুদ্র হলো উপমান পদ। বিষাদ বা দুঃখ উপমিত পদ, দুঃখটা কেমন? সমুদ্রের মতো, সিন্ধুর মতো, ওটা উপমান পদ। এখন প্রশ্ন হলো কিভাবে তারা দুইজন একাকার হয়ে গেল, অভিন্ন হয়ে গেল। দেখো, সিন্ধু বলতে আমরা সমুদ্র বুঝি, সিন্ধু শব্দের অর্থ অর্ণব বা সমুদ্র। এখন সমুদ্র বলতে যা বুঝি, যে আয়তন, যে জলরাশির কথা আমাদের চোখে ভাসে, এখানে বিষাদ সিন্ধু বলতে কি সেই সমুদ্রের কোনো বিষয় এখানে আসে? একেবারেই না। সমুদ্র অর্থ কিন্তু এখানে নেই।
বিষাদ সিন্ধু মানে হলো দুঃখের প্রাবল্য, বিষাদের আধিক্য, অর্থাৎ আমার দুঃখ এত বেশি সমুদ্রের মতো, সমুদ্রের পরিমাণে। অর্থাৎ সিন্ধু শব্দটা, সমুদ্র শব্দটা তার অর্থ হারিয়ে বিষাদ শব্দটাকে হাইলাইট করে দিল। এটাই হলো একাকার হয়ে যাওয়া। এই যে উপমান পদ সিন্ধু, তার অর্থ হারিয়ে, তার অবস্থা হারিয়ে সে উপমিত পদ বিষাদকে বিশেষায়িত করে দিল। অর্থাৎ বিষাদ সিন্ধু মানে কি, যে ব্যাপক দুঃখ, দুঃখের যে আধিক্য, দুঃখের যে প্রাবল্য, সেটা এত দুঃখ, এত বিষাদ সমুদ্রের মতো। ফলে সমুদ্র শব্দের অর্থটা এখানে নেই। পরের উদাহরণে দেখো, মন রূপ মাঝি, মন মাঝি। মন আমার কাছে আছে, উপমিত পদ। মনটা কার মতো? মাঝির মতো। মাঝি দূরে আছে, মাঝির সাথে তুলনা করলাম, এটা হলো উপমান পদ। এখন মাঝির কাজ কি? এক ঘাট থেকে আরেক ঘাটে প্যাসেঞ্জার নিয়ে পারাপার করা, এই কাজই করে, খেয়া পারাপার করে মাঝি। তাহলে বলছে আমার মনটা মাঝির মতো। অর্থাৎ মাঝি শব্দের অর্থ আর এখানে ঠিক নেই। মাঝি শব্দটা মন শব্দটাকে প্রভাবিত করে দিল, বিশেষায়িত করে দিল, যে আমার মনটা না মাঝির মতো, এক ঘাট থেকে আরেক ঘাটে ছুটাছুটি করে, স্থির থাকে না, অচঞ্চল থাকে না, চঞ্চল। মাঝির মতো এই ঘাট থেকে ও ঘাটে ছুটে বেড়ায়। তাহলে মনের গতি প্রকৃতি, মনের অবস্থানটাকে বোঝাচ্ছে এই মাঝি শব্দটা। মাঝি শব্দ বলতে যা বুঝি সেই অর্থটা ঠিক থাকলো না। তাহলে এই যে উপমান পদ, তার অর্থ হারিয়ে মন শব্দটাকে হাইলাইট করে দিল। এইভাবে হলো অভিন্নতা। আরেকটা উদাহরণ দেখবে, দেখো, প্রাণ রূপ পাখি, প্রাণ পাখি। প্রাণ পাখি যায় রে উড়ে যায়, আমরা বলি না? তাহলে এই যে প্রাণ আমার কাছে আছে, এটা উপমিত পদ। প্রাণটাকে বলছি প্রাণটা না পাখির মতো, পাখির সাথে তুলনা করলাম। কিন্তু পাখি বলতে যা বোঝায় এখানে সেই অর্থ নাই। পাখি এক ডাল থেকে আরেক ডালে উড়ে বেড়ায়, শূন্য আকাশে উড়ে বেড়ায়। তাহলে আমার মনটাও, আমার প্রাণটাও এরকম পাখির মতো উড়ে উড়ে চলে, উড়ে বেড়ায়, উড়ে বেড়াতে চায়। তাহলে প্রাণ শব্দটাকে বিশেষায়িত করে দিল পাখি উপমান পদটা। প্রতিটা ক্ষেত্রে এই ঘটনায় ঘটবে যে উপমান পদটি তার অর্থ, তার অবস্থান হারিয়ে উপমিত পদকে হাইলাইট করে দেবে। উপমান পদ তার অর্থ হারিয়ে ফেলবে। পাখি বলতে যা বুঝি এখানে কিন্তু সেটা নেই। আমার প্রাণটাকে বোঝাচ্ছে যে প্রাণটা হলো ওই পাখির মতো। পরেরটায় দেখো, শোক রূপ অনল। শোক মানে আমার দুঃখ, বেদনা। শোকটা কার মতো? অনলের মতো, আগুনের মতো। আগুন হলো উপমান পদ। তাহলে আগুন বলতে যা বুঝি দাও দাও করে জ্বলছে, এখানে কিন্তু সেই আগুনের অর্থ ঠিক নেই। আমার শোকের প্রাবল্য বোঝাতে, আমার দুঃখটা এমন আগুনের মতো তীব্র। তাহলে এখানে শোকের আধিক্য, শোকের প্রাবল্য বা ব্যাপক পরিমাণে শোক বোঝাতে অনল শব্দটা ব্যবহৃত হয়েছে। এই উপমান পদটা তার অর্থ হারিয়ে ফেলেছে। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে উপমান পদ তার অবস্থান হারিয়ে, অর্থ হারিয়ে উপমিত পদের সাথে একাকার হয়ে যায়। এইটাই হলো অভিন্নতা। দুজনের মধ্যে আর কোনো ভিন্নতা থাকে না, কোনো পার্থক্য থাকে না। এটাই হলো আমার রূপক কর্মধারয় সমাস। ফলে আমরা ফাইনালি এই জিনিসটা বলে দিতে চাই যে রূপক কর্মধারয় সমাসে আসলে কি ঘটে। মনে করো, রূপক কর্মধারয় সমাসে উপমান পদটি অর্থাৎ দূরের বস্তুটি তার অর্থ বা অবস্থান হারিয়ে উপমিত পদটিকে অর্থাৎ কাছের বস্তুটিকে বিশেষায়িত করে। তখন উপমান আর উপমিতের মধ্যে কোনো পার্থক্য থাকে না, উভয়ে মিলেমিশে একাকার হয়ে যায়। এই যে প্রাণ রূপ পাখি, প্রাণ পাখি, শোক রূপ অনল, শোকানল। বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই ক্লাসটি করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা খুব শীঘ্রই এর পরবর্তী পর্বগুলো নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর বাংলা বিষয়ে যে কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা যোগাযোগ করতে পারো হুমায়ুন্স টিউটোরিয়ালে, ইমেল করতে পারো humayunkabir@gmail.com। সবাইকে অসংখ্য ধন্যবাদ।